আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এসেছি পিনাকেল কনসালটেন্সি গ্রুপে। আচ্ছা, আমরা যারা দেশের বাইরে যেতে চাই, বাংলাদেশি লোকাল স্টুডেন্টরা হায়ার স্টাডিজ এবং সেটেলমেন্টের জন্য তাদের কিন্তু পছন্দের একটি ড্রিম ডেস্টিনেশন হচ্ছে কানাডা। অ্যাপ্লিকেশনের পূর্বে কিন্তু আপনার এটাও জানতে হবে কেন কানাডার ভিসাটি রিজেক্ট হতে পারে। চলুন জেনে নেই সেই রিজেকশনের কারণগুলো। আমাদের সাথে আজকে রয়েছেন জান্নাত সুরভি আপু, সিনিয়র কাউন্সিলর কানাডা। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আপু। আপু, মেইন রিজন কি থাকে রিফিউজালের? আচ্ছা, কানাডার রিফিউজালের কিছুই মানে অনেকগুলো রিজনই থাকে। এর মেইন একটা রিজন যেটা আমরা দেখি সেটা হচ্ছে যে আপনি আর আপনার নিজের কান্ট্রিতে ব্যাক করবেন না। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মেইন রিজন ফর কানাডা রিজেকশন। সো এই রিজনটার রিজনের যে মানে কারণগুলো হতে পারে তার একটা কারণ হচ্ছে আপনি প্রপার একটা এসওপি প্রোভাইড করতেছেন না। এরপরে আমরা আরেকটা কারণ দেখি, সেটা হচ্ছে আপনাকে ফাইন্যান্সিয়াল যেই মানে রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করতে হয় ফর কানাডা অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আপনি হয়তো প্রপারলি সেটা ফুলফিল করতে পারতেছেন না। ওই ক্ষেত্রে আপনাকে ফাইন্যান্সিয়ালি একটা দিক থেকেও তারা রিফিউজ করতে পারে। এর পাশাপাশি আরেকটা রিজন আমরা দেখতেছি, সেটা হচ্ছে অ্যাকাডেমিক্সে পোর মার্কস। এটা অনেকেরই থাকে, দেখা যায় যে ইভেন ইফ তার হচ্ছে অ্যাকাডেমিক রেজাল্ট ভালো, তার হয়তো ইংলিশ প্রফিসিয়েন্সিটা খুব একটা ভালো না। ওই ক্ষেত্রেও কিন্তু রিফিউজালের কিছু রিজনস আমরা দেখি। আরেকটা আছে, সেটা হচ্ছে ফ্রড। যদি আপনি কোনো ফ্রড ডকুমেন্টস প্রোভাইড করেন, ওই ক্ষেত্রে একটা রিফিউজাল আসে, সেটা হচ্ছে ফ্রড ডকুমেন্টের আন্ডারে। সো ফার্স্ট টাইম যেটা বললাম, আপনি যেয়ে ব্যাক করবেন, এটা হচ্ছে ওয়ান অফ দ্য কমন রিজন ফর কানাডা। সো এই রিজনটার জন্য যেটা হচ্ছে, স্টুডেন্ট আমাদের কাছে আসে, বলে যে আমার প্রোফাইল ভালো, আমি ফাইন্যান্সিয়ালি সব কিছু ঠিকমতো প্রোভাইড করেছে, স্টিল আমার রিফিউজড আসছে। সো দ্য মেইন রিজন ক্যান বি যে আপনি আপনার কানাডাতে যাওয়ার ইন্টেনশনটা ক্লিয়ারলি ওইখানে মেনশন করেন নাই। সো যেটা হয় যে এসওপিতে কী কী মেনশন থাকে, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আপনি কেন কানাডাতে যাবেন, আপনি কেন কানাডাতে পড়তে চান, কেন কানাডা আপনার জন্য সুইটেবল। বিকজ আমাদের হাতে কিন্তু অনেক কান্ট্রি আছে ফর লাইক হায়ার স্টাডিজ, বাট আমরা চুজ করতেছি কানাডা। সো কানাডাতে আপনার যাওয়ার ইন্টেনশনটা ক্লিয়ার থাকতে হবে। অ্যান্ড অলসো আপনি যে বাংলাদেশে ব্যাক করবেন, আমরা যেই কান্ট্রিতেই অ্যাপ্লাই করি, এটা হচ্ছে সব কান্ট্রির গভর্নমেন্ট থেকে চায় যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বাংলাদেশে ব্যাক করবে। সো আপনি যে বাংলাদেশে ব্যাক করবেন, এই রিজনটা আপনাকে এসওপিতে আপনার ইন্টেনশনটা হচ্ছে প্রপারলি ক্লিয়ারলি মেনশন থাকতে হবে, যেটা অনেক স্টুডেন্ট হয়তো ক্লিয়ারলি মেনশন করতে পারে না। সো এইটা ওয়ান অফ দ্য টপ রিজন ফর রিজেকশন। অ্যানাদার ওয়ান, যেটা আমি বললাম ফাইন্যান্সিয়ালি, অনেকে ফাইন্যান্সিয়াল লেটারটা সাবমিট করে না উইথ দ্য ভিসা। সো ফাইন্যান্সিয়াল লেটারে আপনার সোর্স অফ ইনকাম বলেন, লিকুইড ক্যাশ বলেন, ফিক্সড ক্যাশ যেটা আমরা বলি ফিক্সড অ্যাসেট, সব কিছুর প্রপার যে হচ্ছে সোর্স অফ ইনকাম বলেন বা হচ্ছে আপনার যে ক্যালকুলেশন, সব কিছু খুব ক্লিয়ারলি মেনশন থাকা লাগে ফাইন্যান্সিয়াল লেটারে। অ্যান্ড দেন এগেন যেটা আমি বললাম যে অ্যাকাডেমিক্স ব্যাপার স্যাপার, যেগুলো অ্যাকাডেমিক্সের মার্কস অনেক পোর থাকতে পারে অনেকের, সো এই ক্ষেত্রেও রিজেকশন আসতে পারে। সো ওই ক্ষেত্রে আমার মনে হয় যে একটা সাপোর্টিং কভার লেটার আপনি প্রোভাইড করতে পারেন পাশাপাশি, এটা ম্যান্ডেটরি না, বাট কভার লেটারে আপনি হয়তো এরকম কোনো ইন্টারেস্টিং ব্যাপার আপনার ব্যাপারে হচ্ছে আপনি বলতে পারেন হয়তো শুরুতে, যেটা আপনি এসওপিতে মেনশন করতে পারতেছেন না। সো দিস ক্যান বি দ্য রিজন অফ রিজেকশন অ্যান্ড অলসো দ্য সলিউশন। আমরা তো রিফিউজের মেইন রিজনগুলো জানলাম। এরপরেও যদি কোনো স্টুডেন্টের ফার্স্ট টাইম রিফিউজ হয়, সে কি রিঅ্যাপ্লাই করতে পারবে? অবশ্যই রিঅ্যাপ্লাই করতে পারবে। যেমনটা আমি অলরেডি মেনশন করলাম যে এসওপিতে ঠিকমতো আপনার ইন্টেনশনটা আপনি মেনশন করেন নাই। সো ওই ক্ষেত্রে আমরা যেটা করব যে ওই এসওপির আপনার যে রিজেকশন আসলে রিজনগুলো আমি বললাম যে রিজনগুলো দেয়, ওইটার এগেনস্ট আমি একটা ভালো রিফিউজাল লেটার প্রোভাইড করব। যে রিফিউজাল লেটারে আমি ওই এগেনস্টে সব কিছু মেনশন করব অ্যাকচুয়ালি আমাকে রিফিউজ করাটা ভ্যালিড না, আমি আমার কিছু চেঞ্জেস আনতে পারি। যেমনটা হচ্ছে আপনি আপনার ফাইন্যান্সিয়ালি কিছু চেঞ্জেস আনতে পারেন, হয়তো আপনি ফান্ডটা একটু বাড়িয়ে তারপরে হচ্ছে ওইটা নেক্সট টাইম হচ্ছে ভিসা সাবমিট করতে পারেন। যদি আপনাকে ফাইন্যান্সিয়ালি কোনো সেকশনে ওরা আর কি বলে যে আপনি এই দিকে হচ্ছে নট লাইক ভ্যালিড ফর অ্যাপ্লাইং টু স্টুডেন্ট ভিসা, সো আপনি হচ্ছে ফাইন্যান্সিয়ালি ওই দিকটা হচ্ছে একটু আপগ্রেড করতে পারেন। আর আপনি যদি মনে করেন আপনি ফাইন্যান্সিয়ালি ওই দিকটা আপগ্রেড করতে পারতেছেন না, তাহলে সে তার সোর্স অফ ইনকামটাকে একটু এলাবোরেট করতে পারে। সো কিছু চেঞ্জেস আপনার আনতে হবে ফর রিসাবমিশন, সেটা আপনি আপনার এসওপির এগেনস্টে যে রিফিউজাল লেটার ওইটাতে আনতে পারেন, আর হচ্ছে যেটা আমি বললাম যে ফান্ড
অ্যান্ড হচ্ছে অনেকে হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সিটা যদি চায় তাহলে সে নেক্সট টাইম দিয়ে হয়তো অ্যাপ্লাই করতে পারে যে এখানে আমার রেজাল্ট কম ছিল ইংলিশ প্রফিসিয়েন্সিতে সাপোজ, সো আমি আরেকটা ইংলিশ প্রফিসিয়েন্সি ট্রাই করে দেন ওইটা দিয়ে ফাইল সাবমিট করতে চাচ্ছি। দ্যাট ক্যান বি এ চেঞ্জ। সো সেকেন্ড টাইমের জন্য হচ্ছে আপনি মানে ফিউ চেঞ্জেস ইউ ক্যান মেড। আপু সেকেন্ড টাইম অ্যাপ্লিকেন্ট যারা আছে তাদের ভিসা পাবার পসিবিলিটিটা কত থাকে? আচ্ছা, আমাদের তো এরকম অনেক সাকসেস স্টোরি আছে সেকেন্ড টাইমে আসলে ভিসা সাবমিশন করে আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো ভিসা হয়েছে। অ্যান্ড নট অনলি সেকেন্ড টাইম, আমাদের হাতে কিছু এক্সেপশনাল কেসেস আছে, আমি হয়তো সামনে ওইটা এলাবোরেট করবো যে লাইক ইউএসএ কানাডা রিজেকশন, বাট আমাদের আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে সেকেন্ড টাইম কানাডা থেকে হচ্ছে ভিসা পেয়েছে। সো আমাদের আসলে সেকেন্ড টাইম বলতে হচ্ছে আমরা সেকেন্ড টাইমে আরও বেশি এফোর্ট দিব। আর সেকেন্ড টাইমে ভিসা অ্যাপ্লিকেশনে আপনার কেন ভিসা হওয়াটার পসিবিলিটি থাকে এটা আমি বলবো, সেটা হচ্ছে যে আপনি কিন্তু জানেন যে আপনার আসলে ফ্লসগুলো কী ছিল ফার্স্ট টাইমে। আমার যখন হাতে ফ্লসগুলো থাকে তখন আমি ফ্লসগুলোকে ধরে সামনে আগাতে পারবো। সো ওই ফ্লসগুলো যখন আমি ধরে ওই ফ্লসগুলোর কারণগুলোকে মেনশন করে আমি আরেকবার ফাইল সাবমিট করবো। সো হোপফুলি আমি সাকসেসফুল হব ইফ দেয়ার ইজ নো ফ্লজ, আসলে যেটা নিয়ে আমার আসলে আমি এনাফ কনফিডেন্ট যে আমার ভিসা হওয়া উচিত। সো ওই ক্ষেত্রে আমার মনে হয় যে সেকেন্ড টাইম অ্যাপ্লিকেশনে ভিসা সাকসেস হওয়ার চান্সেস ভেরি হাই যদি স্টুডেন্ট মনে করে তার প্রোফাইলটা এলিজেবল অ্যান্ড সে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট। ওকে আপু, একজন সেকেন্ড টাইম অ্যাপ্লিকেন্ট তার আবার অ্যাপ্লাই করার ক্ষেত্রে কি বিষয়ে কনসিডার করা উচিত এবং কি বিষয়গুলোতে তার কনসার্ন থাকা উচিত? আচ্ছা, যেহেতু আমি শুরুতেই বললাম যে আমাদের কিছু প্রজ অ্যান্ড কনসের কথা, যেহেতু আমাদের কিছু রিজেকশনের রিজন আমি বললাম, আর রিজেকশনগুলোকে আমরা কিভাবে ওদের এগেনস্টে কোনো একটা পেপার বা ডকুমেন্ট সাবমিট করে সেটাকে হচ্ছে আমরা প্রুফ করতে পারি যে না আই এম এলিজেবল ফর দ্য স্টুডেন্ট ভিসা, ওই ক্ষেত্রে আমাদেরকে কনসার্ন থাকতে হবে। সো আমি যদি ফাইন্যান্সিয়ালি কোনোভাবে আমাকে মানে কোনো রিজেকশনের রিজন দেখায় যে হ্যাঁ আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট না, তাহলে আমি আমার ওই দিকটাকে ফোকাস করে হয়তো আমি আমার কিছু সাপোর্টিং ডকুমেন্টস অ্যাড করবো, তারপর আমি ফাইন্যান্সিয়াল কিছু লেটারে হয়তো আরেকটু এলাবোরেট করবো আমার সোর্স অফ ইনকাম, বা আমি যদি পারি আমার যদি ওইরকম হচ্ছে অ্যাবিলিটি থাকে আমি হয়তো কিছুটা বাড়াবো সোর্স অফ ইনকাম। আর যেটা আমি বললাম যে ব্যাক করবে না, দ্যাটস এ ভেরি কমন রিজন ইন ক্যানাডা যে স্টুডেন্ট যে ব্যাক করবে না, ওই ক্ষেত্রে তো অবশ্যই এসওপিতে আপনার খুব ভালো করে নতুন করে মেনশন করতে হবে যে আপনি এই রিজনে ব্যাক করবেন, অবশ্যই ওইটার এগেনস্টে একটা রিফিউজাল লেটার দিতে হবে। সো দিস কাইন্ড অফ থিংস যেগুলো হচ্ছে মাথায় রাখতে হবে। আর সিন্স আমি একটু আগে বললাম যে আমাদের একটা এক্সেপশনাল কেস ছিল যে উনি হচ্ছে 4th টাইম ইউএসএস রিজেকশন অ্যান্ড অলসো হচ্ছে ওনার একবার ক্যানাডা রিজেকশন, সেকেন্ড টাইম ক্যানাডাতে ভিসা হয়েছে। সো ওনার যে ব্যাপারটা ছিল ওই ব্যাপারে কিন্তু আমরা বুঝতেই পারতেছেন একটা ফাইল মানে এতবার রিজেকশন, তারও হচ্ছে মানে মেন্টালি সে কতটা হচ্ছে ভালনারেবল, যে সে বুঝবেই না যে ভিসা আর কতটা মানে হবে, এরকম একটা কনফিডেন্সই থাকে না। সো ওই ফাইলটা তো আমরা কাজ করেছি, আলহামদুলিল্লাহ ভিসা হয়েছে। অ্যান্ড যেই টাইমে ভিসা হয়েছে আমি বলবো না তখন ক্যানাডার ভিসা 100% রেশিও ছিল। সো ওই টাইমে কিন্তু তার ভিসাটা আমরা অ্যাচিভ করে নিয়ে আসতে পেরেছি। সো ওই পরিমাণ ইফোর্ট আমরা একটা ফাইলের পিছনে দিচ্ছি যাতে সে তার ভিসাটা অ্যাচিভ করতে পারে। সো উই হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স এসওপি রাইটার অ্যান্ড আমরা হচ্ছে ফাইন্যান্সিয়াল লেটার, কভার লেটার, মানে যতগুলো সাপোর্টিং ডকুমেন্টস একটা স্টুডেন্টকে আসলে তার কনসার্ন যে সাবমিট করা দরকার সব কিছুই আসলে আমরা সাবমিট করতেছি। আর আমি একটা স্টুডেন্টকে মানে অ্যাজ এ কাউন্সিলর এটাই সাজেস্ট করবো যে ইফ রিজেকশন আসে তাহলে ওই রিজেকশনের দিকটাই যাতে তারা হচ্ছে মানে হাতে নিয়ে তারপর হচ্ছে ওইটার এগেনস্টে সব ধরনের ডকুমেন্টসগুলো সাবমিট করে। ওকে আপু, একজন ফ্রেশার অ্যাপ্লিকেন্ট এবং সেকেন্ড টাইমার অ্যাপ্লিকেন্ট যারা আছে তারা এত এজেন্সি রেখে কেন পিনাকেলকেই চুজ করবে? আচ্ছা, কেন পিনাকেলকে, কেন না পিনাকেলকে? বিকজ উই আর ভেরি রেপুটেটেড অ্যান্ড ট্রাস্টেবল এজেন্সি ইন ঢাকা অ্যান্ড আমরা হচ্ছে লং টাইম ধরে আসলে কানাডার জন্য কাজ করে যাচ্ছি অ্যান্ড উই হ্যাভ লটস অফ সাকসেস, যেটা হচ্ছে আমাদেরকে লং টাইম ধরে যে স্টুডেন্টরা ফলো করে তারা হয়তো আমাদের ফেসবুক পেজে দেখবে যে আমাদের হচ্ছে কানাডা নিয়ে আমাদের সাকসেস অনেক ভালো। অ্যান্ড তার পাশাপাশি যদি আমি বলি আমাদের হচ্ছে এক্সপিরিয়েন্স কাউন্সিলর আছে অ্যান্ড আমাদের হলো কানাডার ক্ষেত্রে যেটা আমি বলবো যে আমরা যে বললাম সাপোর্টিং ডকুমেন্টস, মানে একটা ফাইলে যেহেতু আমাদের এত মানে রিজেকশনের পরেও সাকসেস আছে তার মানে আমাদের হচ্ছে কাউন্সিলররা দে আর গিভিং দেয়ার বেস্ট। সো ফর ক্যানাডা আমার মনে হয় যে একটা স্টুডেন্ট যদি পিনাকেলে আসে তাহলে তার জন্য এটা ভালো যে সে এত ভালো কাউন্সিলরের সাথে কাজ করতে পারতেছে যে তাকে ফুললি হেল্প করবে এ টু জেড, মানে অ্যাপ্লিকেশন থেকে ভিসা পর্যন্ত যা যা সাপোর্ট দরকার। সে একটা ভালো এসওপিও পাচ্ছে কারণ আমরা এসওপি সাপোর্টে ফুললি আছি। যদি কেউ মনে করে যে সে মানে এসওপিটা সে পারতেছে না প্রোভাইড করতে স্টুডেন্ট, তো আমরা এসওপিটা লিখে দিব, জাস্ট তার ফুল এ টু জেড সব কিছু আমরা জেনে নিব। সো
সবকিছু আমরা প্রোভাইড করতেছি অ্যান্ড বিসাইডস দ্যাট হচ্ছে আমাদের ক্যানাডা সাকসেস তো অনেক বেশি, সো আমার মনে হয় যে এইসব কারণে একটা স্টুডেন্টের অবশ্যই সব এজেন্সি থেকে পিনাকেল চুজ করা দরকার। আপু, একজন স্টুডেন্ট আফটার ভিসা পিনাকেল থেকে কি ধরনের সার্ভিস পাবে? আচ্ছা, এটা একটা গুড কোয়েশ্চেন। আফটার ভিসা স্টুডেন্ট কী ধরনের সার্ভিস পাবে, কারণ আফটার ভিসা আসলে স্টুডেন্টকে সার্ভিস দেওয়ার মতো আমাদের হচ্ছে ওরকম কিছু তো আসলে থাকে না। বাট আফটার ভিসাও পিনাকেল কিন্তু তাদের স্বার্থ থেকে বের হয়ে একটা স্টুডেন্টকে আমরা সাপোর্ট দিচ্ছি। যেমনটা হচ্ছে সাপোজ আমার একটা স্টুডেন্ট হচ্ছে টরন্টোতে গেল বা ভ্যানকুভারে গেল, সো ওইখানে আমাদের আগে থেকে স্টুডেন্ট আছে। সো আমরা যেটা মানে চেষ্টা করি, যেহেতু আমাদের হচ্ছে মানে হয়তো আপনি দেখবেন সামনে আমাদের হচ্ছে অনেক এক্সি স্টুডেন্টরা স্টিল উই আর কানেক্টেড উইথ ইচ আদার। সো আমরা চেষ্টা করি যে আমার যদি চেনা কোনো স্টুডেন্ট থাকে ওই প্রভিন্সে, আমি আমার নতুন স্টুডেন্টকে, যে আমার হচ্ছে নতুন হচ্ছে ফ্রেশার স্টুডেন্ট, তাকে হচ্ছে তার সাথে হচ্ছে কানেক্টেড করে দেওয়ার বা কমিউনিকেশন করে দেওয়া। কারণ নিউ সিটিতে আমরা হোমসিক ফিল করবো, এটাই খুব স্বাভাবিক, মা বাবা ছাড়া, ফ্যামিলি ছাড়া। সো আমরা এতটুকু আমাদের নিজ থেকে চেষ্টা করি যে আমাদের প্রিভিয়াস স্টুডেন্টের সাথে যাতে আমরা তাদেরকে ট্যাগ করে দিতে পারি, যাতে অ্যাটলিস্ট তার যে একদমই যাদের হয় যে একদম আননোন সিটি, একদমই কেউ চেনা নাই, সো ওইখানে যে সে যাতে অ্যাটলিস্ট একটা ছোট সাপোর্টটা পায়। সো এইটা পিনাকেল নিজেদের এন্ড থেকেই করতেছে। এটা পিনাকেলের কোনো কন্ট্রাক্ট না বা কিছুই না, এটা আমরা জাস্ট নিজেদের স্টুডেন্টের জন্য ফর দেয়ার বেটারনেস এটা হচ্ছে আমরা করব। আর পিনাকেলে কোনো আমাদের ফাইল ওপেনিং চার্জ নাই, জাস্ট যেটা অ্যাপ্লিকেশন ফি ওইটাই হচ্ছে আমরা নেই। কিছু কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি ওয়েভার আছে, এটা হচ্ছে স্টুডেন্ট আমাদের সাথে এসে কথা বললে ওই ব্যাপারে আমরা আরও মানে ডিসকাস করতে পারবো। সো ফার এইটাই, মানে আমার মনে হয় যে আমরা বিফোর অ্যান্ড আফটার ভিসা লাইক ফার্স্ট টু লাস্ট হচ্ছে একটা স্টুডেন্টকে ফুললি তার সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি, অ্যান্ড উই আর ট্রাইং আওয়ার বেস্ট অ্যান্ড উইল ডু আওয়ার বেস্ট। থ্যাংক ইউ আপু ফর ইউর ভ্যালুয়েবল টাইম। আমরা কিন্তু দেখে নিলাম বাংলাদেশি স্টুডেন্টদের ড্রিম ডেস্টিনেশন কানাডায় অ্যাপ্লিকেশনের আগে কি কি কারণ থাকে রিফিউজালের, বা সেকেন্ড টাইম অ্যাপ্লিকেন্ট যারা আছে তাদের কি বিষয়ে কনসিডার করা উচিত এবং কি কি বিষয়গুলোতে কনসার্ন থাকা উচিত। আপনাদের যদি ফার্দার কোনো কোয়ারিজ থাকে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন কিংবা আমাদের ইউটিউবে কমেন্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।